না, আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই, সেই মেসেজগুলো খুব সুখকর নয়। এবং এটা যে সুখকর নয়, এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, তাই না খালেদ ভাই? হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না বেরিসা ফারানা, আপনাকে একটু থামাই এ পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে, সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি, এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা, তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি, সেটি একটু আপনাকে শোনাই, আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ, তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। যাই হোক, এটা আপনাকে দেখে কেন মনে হলো সেটা আমি জানি না, সেটা তার অনুবাদ। আমি একটু মান্না ভাইয়ের কাছে আসি, যে মান্না ভাই, আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল কাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা? ওই রকম করে বলা ঠিক হবে না ভাই। কি ধরেন, আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। আমি ওসব কাজ করি না। আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে আপনি খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না, শেষ পর্যন্ত ধরা পড়ে। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, যার সাথে লড়াই করছেন
সে যদি ট্রিগার হ্যাপি হয়, সে যদি ব্লাড থার্সি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতেন আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি না, কিন্তু এইরকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা বুঝি নাই। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে, এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদি আমি খুব অনেস্টলি বলি, আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ কি বললো মেটালিক হার্ট, ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো, তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি। বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন? বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই উদাহরণ আছে। আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণঅভ্যুত্থানের সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে, তারা কিন্তু সামনে নাই, আন্দোলনের পতাকা তাদের হাতে নেই। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা কেন? এটা না বোঝার কারণে। 28 অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে, তখন কি প্রোগ্রাম করব আমরা, এই আলোচনা হয়েছে। আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে হবে যে এরকম পরিস্থিতি হতে পারে। কারণ তারা তো ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না, সমাবেশ করতে, কিছু করতে দেবে না। তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না, কিন্তু তারপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে। আই সেড ইউ হ্যাভ নাথিং টু ডু, কি করবেন আপনি? জীবন যদি যায় তো যাবে। আপনার যদি মনে থাকে যে, তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে ক্যাসেটের কথাটা বললেন না খোকাবের সঙ্গে, ওটা নিয়ে দেখতে পারেন। উনি জিজ্ঞেস করেছেন, ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে, তাহলে তো ওখানে রক্ত ঝরবে, গুলি হবে, লাশ পড়বে, মানুষ না, লাশ না, রক্ত ঝরবে, মানুষ পড়বে। তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই, আপনাকে করতে হবে। আমি তো মারছি না, তারা যদি মারে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে, আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে, আপনাকে পাঞ্জা লড়তে হবে, বলতে হবে আইদার ইউ অর মি। এখানে আর মাঝামাঝি কোনো জায়গা নাই। মানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা আমি একটু পরে করি, আপনি যদি চট করে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান। হাইকোর্টের অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা সে দিবে, যার ইচ্ছা সে দিবে না, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন? মানে প্রথম কথা হচ্ছে, ধরেন কেউ আমাকে প্রশ্ন করে দেশে ওই জয় বাংলা আমাদের এখানে যখন তারা যুক্ত হচ্ছে তারা প্রশ্ন। হ্যাঁ, তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগাল ইমপ্লিকেশন, এটার মধ্যে আমি বলতে চাই না, বিকজ আমি ওটা বুঝি কম। কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই। পলিটিক্যাল মিনিং যদি বলেন, তাহলে কোনো সময়ের জন্যই কোনো স্লোগান আমার জন্য বাধ্যবাধকতা হতে পারে না। ওকে, এখন ধরেন জাতি রাজি হলো, তারপরে কোর্ট আইনে সবাই মেনে, কিন্তু আমার কাছে সেই স্লোগানটা পছন্দ নাও হতে পারে। আপনি তো আমার জোর করে চাপিয়ে দিতে পারেন না। ডেমোক্রেসি এরকম নয়, ইট ইজ জাস্ট দ্য রুল অফ মেজরিটি। তার ওপিনিয়ন যাতে বলে তার ভিত্তিতে হয়। ইট ইজ অলসো রাইট ফর দি মাইনরিটি টু এক্সপ্রেস, যে তারা যাতে তাদের কথা বলতে পারে। তো তারা বলবে যে আমি ঠিক মনে করছি না। ওকে, ফেয়ার এনাফ। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেইটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে
শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এটা আমি একটু মান্না ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু বেরেসে ফারানা থেকে আসি, একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসে ফারানা, আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, আর জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব, তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরেসে ফারানা, আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক, ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে। এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে
কিছুটা প্রাইস পে করতে হবে, পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরিসে ফারানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই, যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people। আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। কতটুকু সচেতন করা হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশি ফারানা, আমি একটু আসি আপনার কাছে।